খ্যাতি সম্পন্ন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব প্রিন্সিপাল মাওলানা ডক্টর শোয়েব আহমদ সাহেবের নির্বাচনী এলাকা এবং আসন্ন আগামী নির্বাচন উপলক্ষে আয়োজিত আজকের মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি, এদেশের রাজনীতি অঙ্গনে এক আপসহীন সিপাহসালার, আগামী দিনের স্বনির্ভর বাংলাদেশ গড়ার অন্যতম স্বপ্নদ্রষ্টা, বিগত জুলাই বিপ্লবের অন্যতম অংশীজন, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি, অভিজ্ঞ রাজনীতিবিদ শাইখুল হাদিস আল্লামা আব্দুর রবি ইউসুফী হাফিজাহুল্লাহ, মঞ্চ উপবিষ্ট আছেন পীর কামিল শেখ কাকিয়া রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, বর্তমান শেখ কাকিয়া রহমতুল্লাহ আলাইহি সিলসিলায়ে পীর আকিব, যিনি প্রাণব বাহক, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার অন্যতম উপদেষ্টা হযরত আল্লাহ হযরত মাওলানা হাজী আমদাদুল্লাহ হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের অন্যতম যুগ্ম মহাসচিব, ছাত্র জমিয়তের সোনালী ফসল, সাবেক টুকুর ছাত্র নেতা, জনদলদলী জননেতা জনাব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার এবং দিলাই উপজেলা জমিয়তের সম্মানিত সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাল্লাহ উপজেলা জমিয়তের সম্মানিত ব্যক্তিবৃন্দ, প্রিয় উপস্থিতি, জাতীয় নেতৃবৃন্দ কথা বলবেন। আমি সংক্ষেপে দু চারটি কথা আপনাদের সামনে আলোচ করে আমার বক্তব্য শেষ করব। আমি প্রথমে জমিয়তে উলামা ইসলাম সম্পর্কে দু একটি কথা আপনাদের সামনে বলতে চাই। জমিয়তে উলামা ইসলাম হচ্ছে এমন এক সংগঠনের নাম, যেই সংগঠনের কারণে এই ভারতবর্ষকে আমরা ইংরেজদের হাত থেকে মুক্ত করতে পেরেছি। আপনারা অনেকেই জানেন, ভারত মহাদেশে ইংরেজরা বিগত 190 বছর শাসন করেছিল এবং তাদের এই শাসন আমলে তাদের বিরুদ্ধে উলামায়ে কেরাম সর্বপ্রথম প্রতিবাদ শুরু করেছিলেন। আজকে রাজনৈতিক দলগুলো রয়েছে, আওয়ামী লীগ, বিএনপি সহ জাতীয় পার্টি সহ যত রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের পূর্বসূরি যারা ছিলেন তারা কিন্তু তখনকার সময়ে ইংরেজদের পাঁচটা গোলামের দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সরকারি পদে তারা সমাসীন ছিলেন, সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। আর আমাদের আকাবির যারা, আমরা যাদের রক্তগর্ভা সন্তান, আমাদের আকাবিররা সেই সমস্ত ইংরেজদের বিরুদ্ধে জান বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছিলেন। সুতরাং এই বাংলাদেশে যদি প্রত্যেক সূত্রে রাজনীতি করার অধিকার কারো থেকে থাকে, সেটা একমাত্র জমিয়তে উলামা ইসলামের রয়েছে। অন্য কোনো দলের প্রত্যেক সূত্রে রাজনীতি করার কোনো অধিকার নেই। যদি ভারতবর্ষ স্বাধীন না হতো, এখন করে বাংলাদেশ স্বাধীন হতো না। এখন করে যদি বাংলাদেশ স্বাধীন না হতো, তাহলে জুলাই বিপ্লব হতো না। সুতরাং জুলাই বিপ্লব থেকে শুরু করে অতীতের সকল ইতিহাস ঐতিহ্যের
के दोस्त বলেছিল मौलवी साहब ये जज्बाती तकलीफ की जाएगा नहीं ये अदालत है कानून अदालत को मानना हर मुस्लिम के लिए जरूरी है क्या आप जानते हो मेरे इस कलम का कुव्वत क्या है তখন জজ বলেছিল যে আপনি এখানে জজ বাকি বক্তব্য দেওয়া জায়গা নয় এটা আদালত আপনি কি জানেন আমার কলমের শক্তি কতটুকু শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বগলের নিচ থেকে কাপড় উঠিয়ে বলেছিলেন मैं जानता हूं तेरे इस कलम का कुव्वत ये है कि मेरे फांसी की राय लिखी जाए याद रखो इंग्लिश वालों मैं किसी से अगर गर्दन पर वाहिदा की जाए दोनों पैर पर वाहिदा की जाए दोनों हाथ पर वाहिदा की जाए तो जो इकराम मेरे उस्ताद शाइखुल हिंद ने लिया है उससे हरगिज मैं बात नहीं रहूंगा তিনি বলেছিলেন যে আমি জানি তোমার কলমের শক্তি আমার ফাঁসির রায় হয়তো ঘোষণা করবে জেনে রাখো যদি আমার গর্দনকে আমার দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় আমার উভয় পাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় উভয় হাতকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় তাহলে আগামী সংগ্রামের যে ভূমিকা আমার উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান গ্রহণ করেছিলেন আমি তার থেকে চুল পরিমাণ পিছপা হব না আমরা হচ্ছে সেই আকাবিদদের রেখে যাওয়া আমার সেই আকাবিদদের রেখে যাওয়া আমার জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কর্মী জমিয়তুল উলামা ইসলামের অন্যতম সহসভাপতি ছিলেন আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাইহি এই শীতের দিনে কাপড় খুলে শুধু ছোট পরিমাণ কাপড় রেখে বরফের মধ্যে শুয়ে দিয়েছিল ডান পাশে বরফ বাম পাশে বরফ হযরত অনেক সময় সংজ্ঞা হারিয়ে ফেলতেন তার টিকটালি দিয়ে বলতো क्या मौलवी साहब ऐसी लग रही है क्या खत्म नबूवत जिंदाबाद पुकारेंगे इंग्लिश के मुकाबला में तहरीक करेंगे तमाम চ্যালেঞ্জ ছিল সুতরাং জমিয়তকে নিয়ে কেউ বিদ্রোহ ব্যঙ্গাত্ম করার সুযোগ নাই জমিয়তের ইতিহাস অত্যন্ত সুস্পষ্ট জমিয়ত তখন কোন সিদ্ধান্ত নেয়নি একত্রিত জমিয়ত কোন সিদ্ধান্ত নেয়নি জুলাই বিপ্লবে কোন সিদ্ধান্ত নেয়নি সুতরাং আসুন অত্র অঞ্চলে আপনাদের আমি একটা আয়াত পড়ে যাই শাকাতুল্লাহ আযীদাল্লাকুম ওয়া ইনকাফারতুম ইন্না আযাবি লাশাদীদ ডক্টর মোহাম্মদ শরীফ ভাই আমার এক ভাই আপনাদের সাথে আমি আপনাদের সামনে তার একটি নেতা পরিচয়টা তুলে দিতে চাচ্ছি তিনি শুধু আপনাদের দিয়াই সংগ্রাম গর্বিত সন্তান নয় তিনি এই বাংলাদেশের একজন গর্বিত সন্তান তিনি মুসলিম উম্মার একজন গর্বিত সন্তান মুসলিম উম্মার আন্তর্জাতিক সমস্যার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ শরীফ সাহেব সমাজের বিভিন্ন ফোরামে অংশগ্রহণ করে মুসলিম উম্মার পক্ষে কথা বলে থাকেন জাতীয় সমস্যার ক্ষেত্রে কথা বলে থাকেন আন্তর্জাতিক সমস্যার ক্ষেত্রে কথা বলে থাকেন আপনারা যদি মাওলানা ডক্টর মোহাম্মদ শরীফ আহমদকে এই দিয়াই সালার মঞ্চ থেকে নির্বাচিত করতে পারেন তাহলে আমার বিশ্বাস বিগত দিনে যারা এমপি ছিলেন আজকে আমরা এই হাওড় হয়ে এখানে আসছি আমার প্রশ্ন রয়েছে এরা কি উন্নয়ন হয়েছিল সামান্য উন্নয়নের কাজ করতো তাহলে এই মানুষগুলোর জীবন মান অনেকটাই উন্নত হতো কারণ যোগাযোগ ব্যবস্থা করে মানুষের জীবনের মান উন্নয়ন হয় আজকে দিলাই এবং সরকার অত্যন্ত পিছিয়ে রয়েছে তার কারণ হচ্ছে তারা যোগ্য প্রতিনিধি পায় নাই আমার বিশ্বাস আপনারা যদি ডক্টর শরীফ আহমদকে নির্বাচিত করতে পারেন তাহলে আপনাদের সেই যোগ্য হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার দিনের জন্য কবুল করুন আমাদের সকল কথাবার্তা সকল কার্যক্রম তার কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা হোক আমিন ওয়া রাব্বানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ধন্যবাদ জনাব জয়নুল সাহেবকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশমূলক আলোচনা পেশ করার জন্য এবারে বক্তব্য নিয়ে আসছেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব তুমুল ছাত্র আন্দোলনের জননেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী জননেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য কর্মী সমাবেশের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি আমার জমিয়তুল উলামা ইসলামের আহ্বানে আজকে কর্মী সম্মেলনে উপস্থিত সরকার বিভিন্ন এলাকা থেকে আগত সর্বস্তরের নেতা কর্মী সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমার জমিয়তুল উলামা ইসলামের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। সালদাবাসী আজকে গৌরবান্বিত ধন্য
বাংলাদেশের যে কয়জন রাজনীতিবিদ, বাংলাদেশের যে কয়জন মানুষ বাংলাদেশের মাটিকে নিয়ে চিন্তা করে রাজনীতিবিদরা সম্মিলিত করে, তাদের অন্যতম আমার দলের সিনিয়র সহসভাপতি বানিয়াচং পীরগঞ্জের কৃতি সন্তান আল্লামা আব্দুল রব ইউসুফের বক্তব্য রাখবেন। আপনাদের কাঙ্ক্ষিত নেতা, দিনাই সাদা মাটির মানুষের নেতা, আগামী দিনে আপনাদের প্রতিনিধি সংগ্রামী নেতা ডক্টর সোহেল আহমদ এবং বক্তব্য রাখবেন। আমি বিশেষ করে আমি যার উসিলায় মানুষ হয়েছি আল্লামা শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা শেখ বর্তমান শেখ হাসান ইমদাদুল্লাহ সাহেব সহ ইতিমধ্যে আমাদের দলের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, সময়ের স্বল্পতার জন্য আমি সকলের নাম নিচ্ছি না। বন্ধুরা আমার, আমরা দিনাই সরকার এমন একটি এলাকা যাকে প্রতি করে দীর্ঘ ৫৪ বছর ষড়যন্ত্রের রাজনীতি হয়েছে। সামলার মাস, সামলার জীবনকাল, মন্ত্রীমণ্ডল, সচিবালয় এবং সরকারি কর্মকর্তাদের বাসায় গিয়েছে, কিন্তু সামলার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। আমি সামলার এখানে উপস্থিত সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানতে চাই, সামলার ইউনিয়ন থেকে উপজেলা রাস্তা করা সম্ভব নয়, কিন্তু সামলার ১০০ লক্ষ মানুষের জন্য ৫০ সিটের হসপিটাল, এটা কি সামলাবাসীর সাথে, সামলার জনগণের সাথে বিগত ৫৪ বছর প্রতারণা করার কি হয়েছে? এই যে রাজনীতি যদি হয় এলাকার উন্নয়নের জন্য, রাজনীতি যদি হয় জনগণের সেবার জন্য, তাহলে ১০০ লক্ষ মানুষের চিকিৎসাকে ৫০ সিটের হসপিটাল হবে না। রাস্তা নেই, যাতায়াত নেই, বাসস্থানের ব্যবস্থা নেই, শিক্ষার সুযোগ নেই। সেই জনবিরোধী নেতাদের ইতিহাস আমরা জানতে চাই। কোন ষড়যন্ত্রের কারণে সামলার শিক্ষা থেকে, চিকিৎসা থেকে ৫৪ বছর বঞ্চিত করেছে? আমরা সেই দিক বিবেচনা করে গত ২ যুগ ধরে আমরা জাতিকে বোঝাতে চেয়েছি, মা মাটি মানুষের প্রশ্নে তিনি শুধু দিনাই সংবাদ বিদ্যালয়, গোটা বাংলাদেশের গৌরব। মাওলানা সোহেল আহমদ আন্তর্জাতিক অঙ্গনে আপনাদের অধিকারের কথা বলেছেন। আমরা বলতে চাই, শেখ হাসিনার পতনের পরে অনেকেই দেখি পাঞ্জাবি পায়জামা শাড়ি পরে আমাদেরকে উন্নয়নের বলি শোনান, টাকা আনলে প্রশাসনকে ম্যানেজ করে প্রশাসনের সহযোগিতার বাণী শোনান। আজকে এই জনসভা থেকে সামলার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলছে, রাজনৈতিক দল হিসাবে জনগণ ইসলাম একটি রাজনৈতিক দল, যেটা অনৈতিকভাবে প্রশাসনের উপর খবরদারি করে
প্রশাসনের নাগরিকদের ন্যায্য অধিকার জনগণ ইসলামকে মাইনাস করে কোন কাসিম মার্কার দল সিদ্ধান্তে সামলার পুলিশ যদি চলে সামলার টিআরও যদি চলে আমরা বাধ্য হব উচ্চতর কর্তৃপক্ষকে আপনাদের ব্যাপারে আবির্ভাব করতে। আমি জানি সামলার রসিদের সাথে এবং টিআরও সাহেবের সাথে আমাদের কথা হবে কোন বাণিজ্য যেন ভবিষ্যতে না হয় এই ব্যাপারে টিআরও সাহেব এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ প্রশাসন এ ব্যাপারে সতর্ক থাকার জন্য আজকের এই কর্মী সভার পক্ষ থেকে আপনাদের অনুরোধ করছি পরবর্তী নির্দেশ দিতে বাধ্য হব। সমাজের বন্ধু আমার এখানে শ্রীমন রায় সুরঞ্জিতা জয়া সেন নেতৃত্ব দিয়েছেন। কি নেতৃত্ব দিয়েছেন সাধারণ মানুষের কাছে বলতে হবে না এবং ভবিষ্যতে মাওলানা সুরেশ সাহেব কি করবেন সেই কথা আগামীকাল তিরাই মহাসভায় বলবো। এখানে আমার নেতা আল্লামা ইউসুফী সাহেব বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমান দেশের অবস্থা আপনাদের সামনে তুলে ধরবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ ডক্টর সুরাজ আহমদ সাহেবের জন্য আপনারা যে দরবারে এসেছেন আপনারা পাড়া মহল্লা সাংগঠনিকভাবে শক্তি সঞ্চয় করুন। আগামী নির্বাচন আমরা দেশ এবং মাটির অস্তিত্বের মধ্যে বিরাট চ্যালেঞ্জে ছেড়ে দেব না। এই জন্য আমাদের নেতা কর্মীদেরকে সাংগঠনিকভাবে শক্তি সঞ্চয় করার আহ্বান জানিয়ে দেখা হবে আন্দোলন সংগ্রামে কথা হবে দিনাই সরকার উন্নয়নে কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ চট্টগ্রামের বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ জাতীয় সাহেব আহমেদ জিন্দাবাদ জিন্দাবাদ জাতীয় নেতা আল্লামা ইউসুফী জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি আমরা অত্যন্ত সমাবেশ আলোচনা শুনেছি। সংগ্রামী নেতৃত্বের পক্ষ থেকে জননেতা মাওলানা আব্দুল চৌধুরী সাহেবকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের বক্তব্য নিয়ে আসছেন দিরাই সরকার আমাদের কান্দরে অনেক দুঃখী মেহনতি মানুষের বন্ধু সকলের পরিচিত জননেতা ডক্টর মাওলানা শহীদ আহমদ জননেতা ডক্টর মাওলানা শহীদ আহমদ আমাদের নেতা ছিল बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। जमीयत उलमा इस्लाम बांग्लादेश शाखा উপজেলা কর্তৃক আয়োজিত আজকে কর্মী সভা সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ বিগত 4 দলীয় জোটের শীর্ষ নেতা জনাব মাওলানা আব্দুল ইউসুফী সাহেব উপস্থিত হয়েছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাবেক ছাত্র নেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী উপস্থিত হয়েছেন আমাদের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জালাল আবেদিন আমাদের সিলেট মহানগরী সাংগঠনিক সম্পাদক ইমাম সহ আমাদের জমিয়ত যুব জমিয়ত ছাত্র জমিয়ত এবং আমাদের কর্মীবৃন্দ সবাইকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজারের ব্যবসায়ী সবাইকে আপনার অংশগ্রহণের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই কর্মী সভা। আপনার বক্তব্য শুনেছেন। আমি এখন এই পক্ষে না, বক্তব্য দেওয়ার পক্ষে আমি অনেক বক্তব্য মানুষের একটা কথা হয় না যে
খিদার বসন মানে খিদার পেট বসনে ধরে না। বক্তব্য যতই দেয়, আমরা বিগত 54 বছর লম্বা লম্বা বক্তব্য আমাদেরকে শুনিয়েছে, কিন্তু আমাদের রেজাল্ট আসছে 0। আমি প্রথমে শ্রদ্ধা করে স্মরণ করতে চাই, আজকে এই হলে আমরা বিগত 16 বছর অনেকবার চেষ্টা করেছি আমাদের নেতৃবৃন্দ সালদা উপজেলার যে একটা সুন্দর একটা কর্মী সভা করব, আমাদেরকে তারা এলাও করে নাই। আমরা কি অন্য জায়গা থেকে বাইসে আইছি, আমাদেরকে তারা ভোট দেয় না। আজকে যাদের কারণে আজকে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি, সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য আমরা একটা পরিবেশ, আজকে আমি তাদেরকে শ্রদ্ধা বর্ষণ করছি। আমার ছাত্র ভাইরা যারা জুলাই আগস্টের বিপ্লবে শাহাদাত বরণ করেছে এবং তাদের মাধ্যমে আজকে আমরা একটা স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়েছে, তা আমরা বাংলাদেশ নতুন ভাবে সাজানোর যে একটা আমাদের স্বপ্ন আমরা মোটামুটি দেখতে পাচ্ছি। এর জন্য আমাদের উলামায়ে কেরাম সহ যারাই নিজের জান বাজি রেখে সেই জুলাই আগস্টের 4 তারিখের রাত্রে শাহবাগে গিয়েছিলেন, যে আমাদের নেতৃবৃন্দের মধ্যে 2-3 জন ছিলেন। এর মধ্যে শীর্ষস্থানে আছেন আমাদের হযরত, আজকে আপনাদের প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুর রব ইউসুফী। উনি এই বয়সে, বৃদ্ধ বয়সও সেদিন দাঁড়িয়ে বলেছিলেন, যদি আমাদের একটা গুলি আসে, যদি হেলিকপ্টার থেকে গুলি আসে, ছাত্র ভাইদের সাথে আমরা আছি, আমরা আবার দেশের জন্য, আমরা স্বাধীনতার জন্য, আমরা আমাদের জীবনকে বিসর্জন দিতেও আমরা পিছপা হব না। আজকে উনি উপস্থিত আমাদের বর্ষিয়ান রাজনীতি। অনেকে ইতিহাস জানে না, ঠিক তদ্রুপ মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, এটা বলতে গেলে অনেক লম্বা। আমাদের উলামায়ে কেরাম শুধু দেশের জন্য, জনগণের জন্য, আপনারা মনে করতে পারেন যে একটা আমাদের মধ্যে একটা ডিভাইড সৃষ্টি করে দেয়, যে উলামায়ে কেরাম স্বাধীনতা সংগ্রামী ইতিহাস থেকে আমাদের বুজুর্গান দিন মানবতার পক্ষে, স্বাধীনতার পক্ষে কাজ করেছেন, এখন স্বাধীনতার পক্ষে, মানবতার পক্ষে তারা সবসময় কাজ করে যাচ্ছেন। আমরা তাদের উত্তরসূরি হিসাবে আমরা শুধু মুসলমানের জন্য নয়, একটা স্বাধীন চেতনা রাষ্ট্রের জন্য এই সমস্ত আগ্রাসী ভূমিকার যারাই বাংলাদেশের দিকে চক্ষু তুলেন, তারা টাকা দেয়, তাদেরকে আমরা নিশ্চিত নাবুদ করতে হবে, সময় লাগবে না। পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে অনেকবার হুমকি দেয়, সর্বপ্রথম উলামায়ে কেরাম দাঁড়িয়ে যান। এর জন্য আমি আপনাদেরকে, আমাদের নেতৃবৃন্দ আজকে কষ্ট করে এসেছেন, ওনাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা সাল্লাহবাসীকেও ধন্যবাদ জানাই। আমরা একটা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। মনে করেন যদি জুলাই আগস্টের বিপ্লব না হইতে পারতেন, আমাদের ডিক্টেটর, আমাদের যে বলা হয়েছে যে লেডি হাসিনা, অনেকে অনেক কথা বলে, আমি দিকে চাই না, উনি যেভাবে শাসন করেছেন এর দিকে আমি যাইতে চাই না। আমরা এখন বিগত দিনের সবকিছু আমরা গুড বাই জানাই বাংলাদেশকে, যে আমাদের 54 বছরের যে আগের জুলাই আগস্টের আগের বাংলাদেশকে আমি কে সমালোচনা করব না, কে করছে কি করছে, আপনাদের ইতিহাসকে বিবেককে একবার জিজ্ঞাসা করুন। আপনার যে আজকে দিলেন এবং সামলার এই অবস্থা, যেটা রাস্তা করতে বেশি সময় লাগে না, অনেকদিন আগে শুরু হয়েছে, বা উত্তাক থেকে শেষ হওয়ার কথা ছিল, আমাদেরকে এমনি রাখে, এমন ভাবে রাখে আজকে জনগণের সামনে তারা তামাশা করছে। এই তামাশা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য এই সমস্ত আমরা গুড বাই ওয়াল বাংলাদেশ, পুরাতন বাংলাদেশকে আমরা গুড বাই জানাই। নতুন ভাবে বাংলাদেশকে কিভাবে করা যায়, নতুন ভাবে আমরা সালদা উপজেলার প্রতিটি গ্রাম, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ডকে কিভাবে করতে পারি, সেই চেষ্টা যদি আমরা চালাই, তাহলে আমরা হয়তো সফলতার দ্বার এবং সফলতা আমরা দেখতে পাবো। এর জন্য সবাই রাজি আছেন তো? ফরগেট ওয়াল বাংলাদেশ, গুড বাই ওয়াল বাংলাদেশ। যে 54 বছরের বাংলাদেশ, জুলাই আগস্টের 16 বছর কে কি করছে, কে আইন ফুলে প্রয়াস হয়েছে, এটা আপনারা জানেন, আপনারা এলাকার মানুষ জানেন। আমি একটা কথা বলতে চাই, আমাদের উলামায়ে কেরাম শুধু মুসলমানদের জন্য কাজ করেন না, আমাদের উলামায়ে কেরাম জাতি আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে যে তোমরা
করে যে হুজুররা আসলে হয়তো ওদেরকে না মুসলমানের যে হক আমার অন্য ভাইদের ওই হক তারা দিতে বাধ্য। ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। ঠিক আজকে আমরা এগুলোকে ডিভাইড করি যে হুজুররা দেখলে আমার হিন্দু ভাইরা পাবে না। আমরা চাই ভাইরা আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সম্মিলিতভাবে আমার সাল্লাহ দিলাইকে আমরা যেন গড়ে তুলতে পারি। এর জন্য পরিবর্তনের প্রয়োজন আছে না? শুনেন না সবাই, পরিবর্তন করার প্রয়োজন আছে। পরিবর্তন করতে হলে কি করা আমাদের প্রয়োজন সেটা আপনারা বুঝতে হবে। আমাদেরকে প্রথমে আমরা ঐক্যবদ্ধভাবে যেভাবে আগেকার রাজনীতি যেমন শুনেন না যে সংস্কারকে রিফর্ম করা কি সংস্কার। আজকে যদি আগের গতিতে রাজনীতি চলে, টাকার কাছে যদি মানুষ জিততে হয়, টাকার নির্বাচন করে কোটি কোটি টাকাও কারো টাকা যদি মানুষের ভোট কিনে এইভাবে যদি আর বাংলাদেশে হবে আমরা দিব না ইনশাআল্লাহ। সুন্দরভাবে আপনার ভোট আপনি দিবেন, এইভাবে সুন্দর সিস্টেমে যদি ভোট দেওয়া যায় তাহলে রিফর্ম হবে, তাহলে সুন্দর ইলেকশন হবে। এর জন্য যত পার্টি আসো একমাত্র নিঃস্বার্থ নির্ভীক যারা আছে তাদেরকে দিয়ে যদি আমরা নতুন সমাজের নতুন নেতৃত্ব দিতে পারি তাহলে এই সমাজের মধ্যে সুখ এবং শান্তি ফিরে আসবে। এর বাইরে যদি যায় ঠিক গতানুগতিক 54 বছর স্বাধীনতার পরে যে রাজনীতি আমরা দেখে আইছি, এইটা যদি আপনাদের সামনে আবার হাজির করে যেই লাভ সেই শুধু এমনিই থাকবে। এখান থেকে আমরা বাইরে হওয়ার দরকার আছে না? বাইরে হওয়ার দরকার আছে। তাহলে হাত একবার জিজ্ঞেস করুন, আগামী একটা সুন্দর দিন আসছে, এই দিনের অপেক্ষায় সমগ্র জাতি সমগ্র বাংলাদেশের 8 কোটি মানুষ সুন্দর একটা ইলেকশন সুন্দর নির্বাচনের যোগ্য নেতৃত্ব ক্ষুধাবীন নেতৃত্ব যারা মানুষের টাকা পয়সার লোভে তাদেরকে পশ্চিম কালো রাজ করতে পারবে না সেই লোভ সেই হিংসা বাদ দিয়ে যারা নেতৃত্ব আসবে জনগণের হাকিম হিসাবে জনগণের একজন খেদমতগার হিসাবে এমপি হিসাবে সেই সমস্ত মানুষকে আপনারা নেতৃত্ব যদি বসান তাহলে জনগণের শান্তি আসবে। আমরা এই দেশে এই সাল্লাটা অনেক আগে 2008 ছিল অনেকবার আরো আছে। আমরা যার নাজিমুদ্দিন সাহেব নাই আব্দুল মসিদ সাহেব আসছেন, আমরা ট্রাক নিয়ে আসছি ট্রাক ও 2004 সালে আপনাদের এখানে যে সময় আমাদের এমপি ছিলেন সুরঞ্জিত বাবু, উনি তো আসে নাই বন্যার সময়। আমি যে সময় সময় আমি সব সময় আসছি। আমার আসার কারণ হলো যে আমরাও এই দেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমাদের কোনো স্বার্থ নয়, স্বার্থকে জবাবদারি দিয়ে যদি আমরা অগ্রসর হতে পারি তাহলেই সমস্ত যারা দুর্নীতিবাদ লুটেরা তাদের টাকা এই বিলাই সামলাতে হবে না। এর জন্য তো সময় আছে পরিবর্তনের জন্য। তাহলে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দুর্নীতিবাদ লুটেরাও যারা মানুষের টাকা পাচার করে তাদেরকে আমরা না করি, আমরা সহযোগিত নেতৃত্বে আগামী বিলাই সামলাতে আমরা করতে পারি। তাহলে এই যে কয়েক কিলোমিটার রাস্তা, এই যে আমাদের দুর্ভোগ, এটা আমরা লাঘব করতে বেশি সময় লাগবে না। তার জন্য আপনাদের প্রচেষ্টা আমাদের প্রচেষ্টা সম্মিলিত প্রচেষ্টায় আমরা একমাত্র দাঁড়িয়ে যাই। ইনশাআল্লাহ আপনাদের মুখে আমাদের মুখে সবার মুখে হাসি ফুটবে, আমরা সুন্দর একটা জীবন পরিচালনা করতে পারবো। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন যে আমি তো অনেক বছর থেকে আছি, কিন্তু আমরা চাই যে জনগণের জন্য কিছু করার। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। আপনারা ভালো থাকেন, আপনারা সুন্দর জীবন পরিচালনার জন্য এখন থেকে আপনারা ঐক্যবদ্ধ হন। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন। এতটুকু বলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ জননেতা মাওলানা আব্দুল রউফ ইউসুফী সাহেব, জননেতা মাওলানা আব্দুল রউফ ইউসুফী সাহেব, হযরতে আব্দুল রউফ ইউসুফী সাহেব বক্তব্য নিয়ে আসছেন বর্ষিয়ান রাজনীতিবিদ জননেতা মাওলানা আব্দুল
السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ সাল্লা উপজেলা শাখা আয়োজিত আজকের কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত শাইখ কাকিয়া রহমাতুল্লাহ আলাইহি রেখে যাওয়া আমানত ভাই মাওলানা ইমদাদুল্লাহ দামাত বারাকাতুহু, আজকে এই সমাবেশের মধ্যমণি জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব জিয়াই সাল্লার মাটি ও মানুষের নেতা ডক্টর মাওলানা সোহাইব আহমদ, সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা জলিলুল আহমেদ সহ উপস্থিত কেন্দ্রীয় এবং জিয়াই সাল্লার নেতৃবৃন্দ ও সমবেত জনতা, আজ আমরা আপনাদের সামনে এসেছি কিছু কথা বলার জন্য। ইতিমধ্যেই আমার নেতৃবৃন্দ আপনাদের সামনে অনেক বিষয় উপস্থাপন করেছেন। আমি এর বাইরে অল্প কিছু কথা বলতে চাই। আমরা বিগত 15টি বছর অতিক্রান্ত করেছি, একটা অমানবিক জীবন আমরা অতিক্রান্ত করেছি। আমরা যেন মানুষের শাসনের অধীনে ছিলাম না, আমরা যেন কোনো দানবের শাসনের অধীনে ছিলাম। আমার দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। গতকাল একটা মিডিয়ায় দেখলাম তদানীন্তন ভূমি মন্ত্রী উনি যুক্তরাজ্যে একটা দেশের মধ্যে মাত্র 60টি বাড়ির মালিক ছিলেন। এই 15 বছরে এইভাবে অন্যান্য মন্ত্রী এবং নেতারা শত শত বাড়িঘর তারা বিদেশে তৈরি করেছে। এটা কি ব্যবসাবাণিজ্য করেছে? এটা সুদ বরাদ্দ যেগুলি লুটপাটের টাকা সেইগুলি দিয়ে এই বাড়িঘর তৈরি করা সম্ভব। এইভাবে মানুষের অর্থের লুটপাট করা হয়েছে, মানুষের উপর জুলুম অত্যাচার করা হয়েছে, জুলুম নির্যাতনের জন্য আয়না ঘর তৈরি করা হয়েছে।